অবিশ্রান্ত বৃষ্টি হয়ে বিকেলবেলা একটু ধরন করেছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারের হিসাবপত্র দেখছিল। হঠাৎ প্রায় 20 জন চাষি এসে কেঁদে বলল, ছোট বাবু, এই যাত্রা রক্ষে করুন। আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। ব্যাপার কি? 100 বিঘের মাঠ ডুবে গেল। জল বের করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু। গায়ের একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝতে পারল না। গোপাল সরকার তাদের দু একটা প্রশ্ন করে ব্যাপারটা রমেশকে বুঝিয়ে দিল। 100 বিঘার মাঠটায় এ গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাতে আছে। এর পূর্বধারে প্রকাণ্ড সরকারি বাঁধ, উত্তর পশ্চিমে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষালো মুকুজ্জেদের। এই দিক দিয়ে জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে জমিদার বেনিবাবু তা কড়া পাহারায় আটকে রেখেছেন। রমেশ আর শোনবার অপেক্ষা না করে দ্রুত পদে বেরিয়ে গেল। এ বাড়িতে এসে যখন প্রবেশ করলো তখন সন্ধ্যা হয়। বেনি তাকিয়ায় ঠেস দিয়ে তামাক খাচ্ছে এবং কাছে হালদার মশাই বসে আছেন। বোধ করি এই কথাই হচ্ছিল। জলের বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কেটে দিতে হবে। কোন বাঁধটা? জলের বাঁধ আর কটা আছে বর্দা? না কাটলে সমস্ত গাঁয়ের ধান হেজে যাবে। জল বার করে দেবার হুকুম দিন। সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খবরটা রেখেছ কি? এ টাকাটা দেবে কে, চাষারা না তুমি? চাষারা গরিব, তারা তো দিতে পারবেই না, আর আমি বা কেন দেব সে তো বুঝতে পারিনি। তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারিনি। খুড়ো, এমনি করে ভাড়া আমাদের জমিদারি রাখবেন? ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এখানে পড়েই মোড়া কান্না কাঁদছিল। আমি সব জানি। তোমার সদরে কি দারোয়ান নেই? তার পায়ে নাগরা জুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো গে, জল আপনি বার হয়ে যাবে। বলে বেনি হালদারের সঙ্গে একযোগে হিহি করে নিজের রসিকতায় নিজে হাসতে লাগলো। রমেশের আর সহ্য হচ্ছিল না, তবুও সে প্রাণপণে নিজেকে সংবরণ করে বিনীতভাবে বলল, ভেবে দেখুন বর্দা, আমাদের 3 ঘরে 200 টাকা লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করেই হোক 5-7 হাজার টাকার ক্ষতি তো হবেই। হলো তো হলো, তাদের 5,000 যাক আর 50,000ই যাক। আমার তো গোটা সদরটা কোপালেও দুটো পয়সা বার হবে না যে ও সালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। এরা সারা বছর খাবে কি? খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে 1-2 টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধার করে খাবে, নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রোমার কাছে চললুম, তার মত হলে আপনার একার মতে কিছুই হবে না। বেশ, গিয়ে দেখো গে। তার আর আমার মত ভিন্ন নয়। সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেবারও প্রবৃত্তি তার হলো না। কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেল। ওদিকে রমার বাড়ির উঠানে সন্ধেবেলা রমা তুলসী মঞ্চের সামনে দ্বীপ দেখিয়ে গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠতেই ওর মাথার কাছে রমেশ এসে দাঁড়ায়। ঠিক যেন রমা এই মাত্র রমেশকে প্রণাম করে মুখ তুলল। অত্যন্ত প্রয়োজনে তোমার কাছে আসতে হলো রোমা। তুমি নিশ্চয় সমস্ত কিছু শুনেছ। জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি। সে কেমন করে হবে? তাছাড়া বর্দার মত নেই। নেই জানি, তার একলার অমতে কিছু আসে যায় না। জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন?
অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যায়। রমা চুপ করে রইল। তাহলে অনুমতি দিলে? না, এত টাকা লোকসান করতে আমি পারবো না। তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রোমা, এ কটা টাকা তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো। তোমার কাছে এ ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রোমা, এর জন্যে এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো তা আমি স্বপ্নেও ভাবিনি। নিজের ক্ষতি করতে পারিনি বলে আমি যদি নিষ্ঠুর হই, না হয় তাই ভালো। আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। রোমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় ফাঁকি চলে না, তাই এখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই হলো, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। কি? আমি কি? তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছো বলেই আমার কাছ থেকে ক্ষতিপূরণের দাবি করলে। কিন্তু বরদাও মুখ ফুটে একথা বলতে পারেনি। পুরুষ হয়ে তার মুখে যা বেঁধেছে, নারী হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রোমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছো। রমা বিহবল হতবুদ্ধির মতো চুপ করে তাকিয়ে রইল। রমেশ বলে চলল, আমার দুর্বলতা কোথায় সে তোমাদের অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়েও আজ এক বিন্দু রস পাবে না। কিন্তু আমি কি করব তাও তোমাকে জানিয়ে দিয়ে যাই। এক্ষুনি গিয়ে নিজে জোর করে বাঁধ কাটিয়ে দেব। তোমরা পারো তো আটকাবার চেষ্টা করোগে। শুনুন, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত আপনি অপমান করলেন, আমি তার একটারও জবাব দেব না। কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবার চেষ্টা করবেন না। কেন? কারণ এত অপমানের পরে আমার আপনার সাথে বিবাদ করতে ইচ্ছে করে না। আর তার মুখ অস্বাভাবিক পাণ্ডুর মতো হয়ে গিয়েছিল এবং কথা কইতে তার ঠোঁট কেঁপে গেল। তা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করতে পারল, কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, ঝগড়া বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তা টের পাবে। কিন্তু তোমার সদ্ব্যবহারের মূল্য আর আমার কাছে কিছুমাত্র নেই। যাই হোক, বাগবিদণ্ডার আবশ্যক নেই, আমি চললুম। মাসি ওপরে ঠাকুর ঘরে থাকায় এই সকলের কিছুই জানতে পারেনি। নিচে এসে দেখলেন রমা দাসীকে সঙ্গে নিয়ে বাইরে যাচ্ছে। এই জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বর্দার ওখানে যাব মাসি। একটুকু কাদা পাওয়ার জো নেই দিদিমা। ছোটবাবু এমনই রাস্তা বেঁধে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন। গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। তখন রাত্রি বোধ করি 11টা। বেনি চণ্ডী মণ্ডপ থেকে অনেকগুলো লোকের চাপা গলার আওয়াজ আসছিল। আকাশে মেঘ কেটে অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর এসে পড়েছিল। সেইখানে খুঁটিতে ঠেস দিয়ে একজন ভীষণ আকৃতির প্রৌঢ় মুসলমান চোখ বুজে বসেছিল। তার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বেঁধে গিয়েছে। পরনের কাপড় রক্তে রাঙা, কিন্তু সে চুপ করে আছে। কোথা শোন আকবর, থানায় চল। 7 বছর যদি না তাকে দিতে পারি তো আমি ঘোষাল বংশের ছেলে নই। রোমা, তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? এমন করে কে তোদের জখম করলো আকবর? ছোট বাবু দিদি ঠাকুরন। এ কি কখনো হতে পারে আকবর? ছোটবাবু একলা তোদের 3 বাপ বেটাকে জখম করে দিলে? এই যে 300 জনেও পারে না। তাই তো হলো দিদি ঠাকুরন। সাবাস, মায়ের দুধ খেয়েছিল বটে, লাঠি ধরলো বটে,
সে কোথায় তো থানায় গিয়ে বলতে বলছি রে বেটা। কার লাঠিতে তুই জখম হলি, ছোট বাবুর না তার হিন্দুস্তানি চাকরটার? সে বেটা হিন্দুস্তানিটা, সে বেটা লাঠির কি জানে বড় বাবু? বলিস কি রে গহর, তোর পয়লা চোটেই সে বসেছিল না রে? মোর হাতে চোট পেলে সে বেটা বাঁচত না। গহরের লাঠিতেই বাপ বলে সে বসে পড়লো দিদি ঠাকুরন। তখন ছোট বাবু লাঠি তুলে নিয়ে বাঁধ আটকে দাঁড়ালো দিদি ঠাকুরন। তিন বাপ বেটায় মোরা হঠাতে না পারলাম। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো। কইলেন, আকবর, বুড়ো মানুষ তুই, সরে যা। বাঁধ কেটে না দিলে সারা গাঁয়ের লোক মারা পড়বে, তাই কেটতেই হবে। তুইও তো তোরে চাষি, তোর আপন গায়েও তো জমি জমা আছে। সামজে দেখ রে, বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে। মুই সালাম করে কইলাম, আল্লাহর কিরে ছোট বাবু, তুমি একবার পথ ছাড়ো। দিদি ঠাকুরন পাঠিয়েছে মোদের, মোরা জান কবুল দিয়েছি। বেঈমান বেটারা, হ্যাঁ? তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে, হ্যাঁ? খবরদার বড় বাবু, বেঈমান কইও না। মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও পারি নে। কারে বেঈমান কয় দিদি? ঘরের মধ্যে বসে বেঈমান কইছো বড় বাবু? চোখে দেখলি জানতে পারতে ছোট বাবু কি। ছোট বাবু কি? তাই থানায় গিয়ে জানিয়ে আয় না। বলবি তুই বাদ বাড়া দিচ্ছিলি, ছোট বাবু চোরা হয়ে তোকে মেরেছে। তোবা তোবা, দিনকে রাত করতে বলো বড় বাবু। না হয় আর কিছু বলবি? আজ গিয়ে যখন দেখিয়ে আয় না, কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পুরবো। রোমা, তুমি একবার ভালো করে বুঝিয়ে বলো না, এমন সুবিধে যার পাওয়া যাবে না, হ্যাঁ? রমা নীরবে একবার আকবরের মুখের দিকে তাকালো। আকবর বলে, না না দিদি ঠাকুরন, ও পারবো না। হ্যাঁ, পারবি না কেন শুনি? কি কও বড় বাবু, শরম নেই মোর? পাঁচখানা গায়ের লোকে মোরে সর্দার কয় না। দিদি ঠাকুরন, তুমি হুকুম দিলে আসামি হয়ে জেলে যেতে পারি। ফৈরিদি হব কোন কালামুয়ে? সত্যিই পারবে না আকবর? না না দিদি ঠাকুরন, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে না পারি। উডরে গহর, এইবার ঘরে যাই, মোরা নালিশ করতে পারবো না। বলে তারা উঠবার উপক্রম করল। বেনি ক্ষুব্ধ নিরাশায় তাদের দিকে চেয়ে অগ্নিবর্ষণ করে মনে মনে অকথ্য গালিগালাজ করতে লাগলো এবং রমার নিস্তব্ধতার কোনো অর্থ বুঝতে না পেরে তুষের আগুনে পুড়তে লাগলো। সর্বপ্রকার অনুনয় বিনয় ভৎসনা ক্রোধ উপেক্ষা করে আকবর আলী ছেলেদের নিয়ে বিদায় নিল। তখন রমার বুক চিরে একটা গভীর দীর্ঘশ্বাস বের হলো। অকারণে তার দু চোখে জল গড়িয়ে পড়ল এবং আজকের এত বড় অপমান ও তার সম্পূর্ণ পরাজয়ও কেন যে কেবলই মনে হতে লাগলো তার বুকের উপর থেকে একটা অতি গুরুভার পাষাণ নেমে গেল। এর কোনো কারণ সে খুঁজে পেল না। বাড়ি গিয়ে সারা রাত তার ঘুম হলো না। সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়ে খাইয়েছিল সেটাই তার চোখের উপর ভেসে বেড়াতে লাগলো এবং যতই মনে হতে লাগলো সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এত তেজ কি করে এমন স্বচ্ছন্দে শান্ত হয়েছিল, ততই তার চোখের জলে সমস্ত মুখ ভেসে যেতে লাগলো।